second opinion when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা স্পোর্টস ইনজুরি। খেলতে গিয়ে যে ধরনের আঘাত পাই আমরা, তার কি চিকিৎসা এখন অ্যাভেলেবেল। আমরা যারা স্পোর্টসম্যান থাকে তারা বা যে ধরনের হাই ভেলোসিটি যে ধরনের স্পোর্টস আছে যেগুলোতে যেমন ফুটবল, রাগবি, কন্ট্যাক্ট হাডুডু, কন্ট্যাক্ট কাবাডি, এই ধরনের যে কন্ট্যাক্ট স্পোর্টস যেগুলো আছে বা সুইমিং যেগুলোতে এক্সারসাইজ হয় বা ক্রিকেটে এখন খুব বেশি করে স্পোর্টসম্যানরা মাঝে মাঝেই আমরা শুনি চোটের জন্য, ইনজুরির জন্য মাঠের বাইরে। তো এটার মধ্যে মেন কারণ হচ্ছে এদের স্ট্রেনাসিটি খুব হয়ে যায় বা হঠাৎ করে একটা স্ট্রেচ হয়ে যায় বডিতে। তার ফলে ফুটবলারদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডাক্টার জাতীয় ইনজুরি, হ্যামস্ট্রিংয়ের ইনজুরি, থাই ইনজুরি বা পায়ে ডাইরেক্ট কলিশনের ইনজুরি খুব বেশি করে হয়। যারা টেনিস খেলেন তাদের মধ্যে টেনিস এলবো বলে একটা রোগ আছে, বা ক্রিকেটারদের মধ্যেও এটা হয়, টেনিস এলবো। এটা খুব কমন একটা স্পোর্টস ইনজুরি। তারপরে হচ্ছে যেটা কাঁধের একটা সমস্যা হয়, যারা ফাস্ট বোলার, যারা খুব জোরে বল করতে হয় তাদের ক্ষেত্রে কাঁধের একটা ভীষণ রকমের সমস্যা তৈরি হয়, রিস্টের সমস্যা তৈরি হয়, এবং তার জন্য কিন্তু মডার্ন সায়েন্সে বেশ ভালো রকম চিকিৎসা অ্যাভেলেবেল, যেগুলোর মধ্যে আমরা প্রথমেই পেনকিলার জাতীয় ওষুধ দিই বা রেস্ট দিই পেশেন্টকে। হঠাৎ করে ফুলে উঠলে সেখানে কম্প্রেস, আইস কম্প্রেস দেওয়া, তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকমের অল্টারনেট কম্প্রেস দেওয়া, ফিজিওথেরাপি, ম্যানুয়াল থেরাপি, এই ধরনের বিভিন্ন থেরাপি। এবং যদি তাতে না সারে তাহলে আমরা একটু অর্থোপেডিক্স বা স্পোর্টস মেডিসিন এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে সেক্ষেত্রে আমরা যদি লাগে সার্জারি অথবা না হলে ইন্টারভেনশন যেগুলো ধরনের এক্সিস্ট করে সেগুলো আমরা নিয়ে থাকি। তো কী কী ধরনের ইন্টারভেনশন নর্মালি আমরা স্পোর্টস ইনজুরিতে দিতে পারি? স্পোর্টস ইনজুরিতে সবথেকে বেশি কমন যেটা হচ্ছে নিয়ের মধ্যে যে বিভিন্ন ছোট ছোট টেন্ডন থাকে, যে মাসেলগুলো বাঁধা থাকে, এসিএল টিয়ার, পিসিএল টিয়ার, আমরা লিগামেন্টসগুলো খুব শুনি এসিএল টিয়ার হয়েছে, সেগুলো ইনজুরি হতে পারে। নির চারধারে যে লিগামেন্টসগুলো থাকে, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, বা আমাদের পায়ের যে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট আছে, সেই অ্যাঙ্কেল জয়েন্টে বিভিন্ন যে ইনজুরি হয় সেগুলো কিন্তু খুব বেশি করে হয়। এগুলোতে আমরা অর্থোপেডিক্স ডাক্তারবাবুরা বা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্টরা যদি নর্মালভাবে না সারে তাহলে সেক্ষেত্রে সার্জারি পরামর্শ দিয়ে থাকেন, এবং তারপরে এক্সটেন্সিভ রিহ্যাবে যেতে হয় পেশেন্টদেরকে, তাদেরকে অনেক দিন ধরে রিহ্যাবে যেতে হয়। কিন্তু এগুলোর ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে কোন পেশেন্ট কতদিনে মাঠে ফিরবে সেটা সম্বন্ধে কিন্তু একটা আমাদের সংশয় দেখা যায়। এক্ষেত্রে যেহেতু তারা পেন কিলার বেশি দিন নিতে চান না, কারণ পেন কিলারের অনেক রকম সাইড এফেক্ট থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারভেনশন করার ক্ষেত্রে স্পোর্টসম্যানদের একটা প্রবলেম, আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ স্পোর্টসম্যানদের বেশি দিতে পারি না, কারণ সেক্ষেত্রে তাদের ডোপিং টেস্টে তাদের ধরা পড়ার সম্ভাবনা থাকে, তাতে তারা মাঠে নামতে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে তাদেরকে প্রোলোথেরাপি দিতে পারি, মানে আপনারা এখন শুনবেন খুব অ্যাডভান্স থেরাপির মধ্যে আমরা যদি টেনিস এলবো বলি, সেক্ষেত্রে আমরা কিন্তু পিআরপি জাতীয় থেরাপি ইউজ করি, মানে প্লেটলেট রিচ প্লাজমা বা স্টেম সেল থেরাপি বা ডেক্সট্রোপোলোথেরাপি। তাহলে আমরা ব্যাপারটাকে এইভাবে ভেবে নিলাম যে একটা লিগামেন্ট ইনজুরি হয়েছে, সেটা কমপ্লিট টিয়ার হলে সার্জারি ছাড়া তার কোনো বিকল্প নেই। প্রথমে এটাকে পরিষ্কার করে নিতে হবে যে যদি কমপ্লিট ইনজুরি হয়ে যায়, মানে পুরো টেন্ডনটা ছিঁড়ে যায়, লিগামেন্টটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু সার্জারি ছাড়া কোনো বিকল্প নেই। দ্বিতীয় অপশান যদি হয় পার্সিয়াল টিয়ার হয়েছে বা ইনফ্লেমেশন হয়ে গেছে, ইডিমা হচ্ছে, যেটা ওষুধে যাচ্ছে না, তখন ওই লোকাল জায়গাটাতে ইডিমা, ইনফ্লেমেশন বা পার্সিয়াল টিয়ার আস্তে আস্তে সারানোর জন্য আমরা হচ্ছে কিছু থেরাপি দিতে পারি। এই অ্যাডভান্স থেরাপিগুলোর মধ্যে যেরকম বললাম, ডেক্সট্রোপোলোথেরাপি দিতে পারি, আমরা পিআরপি থেরাপি দিতে পারি, আমরা স্টেম সেল দিতে পারি। এগুলো কি করে? লোকাল এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে, নতুন করে একটা ইনফ্লেমেটরি ক্যাসকেড তৈরি করে, লোকাল হিলিং তৈরি করে, লোকাল হিলিংটাকে প্রমোট করে। মানে প্লেটলেটে আমরা জানি অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর থাকে, সেগুলো হিলিংয়ে স্টার্ট করে। স্টেম সেলেও সেম, অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর, নতুন নতুন করে ভেসেস তৈরি করা, মাসেল তৈরি করা, এটাগুলো এইভাবে সাহায্য করে, এবং উইথ প্রপার রিহ্যাব, প্রপার এক্সারসাইজ পেশেন্ট কিন্তু আস্তে আস্তে মাঠে ফিরতে পারে। এইবারে যাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাডভান্স সুবিধা নেই বা নিতে পাচ্ছেন না বা নিতে চাইছেন না, কারণ আমরা ইঞ্জেকশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে একটু স্কেপটিক্যাল থাকি যে ওই ইঞ্জেকশন নিলে আমার কোনো এই যে টেন্ডনটা আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে না তো, বা খারাপ হয়ে যাবে না তো। এটা তো ভয় থাকা স্বাভাবিক, কারণ স্পোর্টসম্যানদের কেরিয়ার কিন্তু খুব অল্প সময়ের জন্য অ্যাক্টিভ থাকে। আমরা যদি ধরে নিই একটা 15 থেকে 25 বছর, 10 বছরের একটা কেরিয়ার, বা 30 বছর, 15 বছর, 10 থেকে 15 বছরের একটা কেরিয়ার থাকে, তারও একটা পিক টাইম থাকে। সেই সময়টাতে যদি তারা ইনজুরিতে পড়ে এবং তার সাথে সাথে যদি এই ধরনের সমস্যায় ভোগে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়।
মানসিক সমস্যাও তৈরি হয়, তাদের পারফরমেন্স লেভেল অনেক কমে যেতে পারে। এই জন্য অল্টারনেটিভ হিসাবে আমাদের কি কি করা যেতে পারে, আমরা ডেফিনেটলি আমি যেটা বললাম যে এই থেরাপি সারা পৃথিবীতে অ্যাভেলেবেল। মোস্ট অ্যাডভান্স থেরাপির মধ্যে বললাম পিআরপি, স্টেম সেল থেরাপি, এগুলো দেওয়া যেতে পারে। এগুলো যারা নিতে চাইছেন না বা করছেন না তাদের জন্য অ্যাকিউপাংচার ইজ এ ভেরি গুড অপশান। আমরা বিশেষ করে টেনিস এলবো বা লোকাল টেন্ডিনাইটিস বা লোকাল যে ধরনের ইনফ্লেমেশন আছে এগুলোতে পিআরপি এবং অ্যাকিউপাংচার দুটো সমান তালে করে দেখেছি যে দুটোতেই কিন্তু এফেক্ট আমরা সেম পাই, বা অনেক ক্ষেত্রে পেন কমানোর ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকিউপাংচার আরও তাড়াতাড়ি কাজ করে। কারণ অ্যাকিউপাংচারের কিন্তু একটা খুব ভালো রোল হচ্ছে ব্যথা কমানো, তার সাথে সাথে লোকাল জায়গা হিলিং। কারণ অ্যাকিউপাংচার যে যে জিনিসগুলোর উপরে কাজ করে সেটার প্রথম আসে হচ্ছে অ্যানালজেসিক এফেক্ট, আর একটা আসে যেটা হচ্ছে অটো রেগুলেটরি এফেক্ট, মানে হোমিওস্টেসিস, বডির মধ্যে মেকানিজমটাকে ঠিক করে। থার্ড যেটা হচ্ছে মোটো রিকভারি। তো এই তিনটে জিনিস যদি আমরা ভালো করে এইখানটাতে করতে পারি, ওই জায়গাটায় প্রমোট করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো করে কাজ হয়। এবং অ্যাকিউপাংচার এখন আরও বেশি করে জানা যাচ্ছে, কারণ আমাদের প্রচুর এলিট স্পোর্টসম্যান অ্যাকিউপাংচার নেন রেগুলারলি, পৃথিবী জুড়েই নেন। হয়তো প্রচারণায় আনেন না, কারণ তারাও জানাতে চান না যে কী ধরনের থেরাপি নিয়ে তারা খুব তাড়াতাড়ি এইভাবে ফিরে এসেছেন। আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়াতে সবাই মোটামুটি জেনে গেছে যুবরাজ সিং, বিরাট কোহলি আর বা বাইরের বিভিন্ন স্পোর্টসম্যান যারা, তারা কিন্তু এই ধরনের থেরাপি নিয়ে থাকেন এবং নিয়েছেন এবং তাতে বেশ উপকার তারা পেয়েছেন। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে যেটা বলতে পারি, অ্যাকিউপাংচার যদি আপনারা যে কোনো ধরনের স্পোর্টস ইনজুরিতে নেন তাহলে কিন্তু আপনার মাঠে ফেরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি হবে, বাড়বে, উইদাউট এনি সাইড এফেক্ট। এইটা হলো সবথেকে বড় জিনিস। আপনি কোনো রকম ওষুধ ইনজেক্ট করছেন না শরীরে, কোনো কিছু করছেন না, কোনো রকম এক্সটার্নাল ওষুধ দিচ্ছেন না, কোনো রকম অ্যাপ্লিকেশন দিচ্ছেন না। এক্ষেত্রে কিন্তু যদি প্রপার হ্যান্ডে হয়, বারবার করে বলছি ইট শুড বি ইন এ প্রপার হ্যান্ড, যে ডাক্তারবাবু স্পোর্টস ইনজুরি সম্বন্ধে ভালো নলেজ আছে, যার অ্যানাটমি, যার প্যাথোফিজিওলজি সম্বন্ধে ভালো নলেজ আছে, যে এই ধরনের জিনিসগুলোকে ডিল করেছেন, সেই তার হাত দিয়ে এটাকে করতে হবে। কারণ ওই যে বললাম এটা খুবই ভাইটাল আপনার লিগামেন্টসগুলোকে বাঁচানো। যারা ফুটবলার তারা জানেন তাদের হ্যামস্ট্রিংয়ের ইনজুরি হয়, তারা দেখা গেছে অনেক দিন অনেক জায়গায় থেরাপি করিয়েছেন, অনেক কিছু করেছেন, দেখা যাচ্ছে 2 মাস 4 মাস হয়ে গেছে, তাদের কোনো ইমপ্রুভমেন্ট আসছিল না, তারা মাঠে নামতেই পারছিলেন না, খোঁড়াচ্ছিলেন। সেখানে কিন্তু 6টা 8টা সেটিংয়ের পরে তারা মোটামুটি মাঠে নামতে শুরু করে দেন। আমরা যদিও অত তাড়াতাড়ি তাদেরকে এক্সটেন্সিভ এক্সারসাইজে যেতে বলি না, আস্তে আস্তে গ্র্যাজুয়াল করাই, কিন্তু দেখা গেছে সবথেকে ফাস্টেস্ট টাইমে কিন্তু অ্যাকুপাংচার তাদেরকে মাঠে ফেরাতে সাহায্য করে উইদাউট এনি সাইড এফেক্ট। কাঁধের ইনজুরিতে, ফার্স্ট ব্লাডে, এই রোটেটর কাফ ইনজুরিতে ফিরিয়ে আনার জন্য অ্যাকুপাংচারের তো কোনো বিকল্প নেই। আমরা যা কিছু থেরাপি দিই তার থেকে সব থেকে ফাস্টেস্ট ওয়েতে কাজ করবে অ্যাকুপাংচার যদি দেন। টেনিস এলবোতে সব থেকে তাড়াতাড়ি কাজ করবে, গলফাস এলবোতে সব থেকে বেশি তাড়াতাড়ি কাজ করবে, প্লান্টার ফ্যাসাইটিসে সব থেকে বেশি তাড়াতাড়ি কাজ করবে, আপনার অ্যাঙ্কেল ইনজুরিতে সব থেকে তাড়াতাড়ি কাজ করবে, হ্যামস্ট্রিংয়ে তাড়াতাড়ি কাজ করবে। স্পোর্টস ইনজুরিতে 8 থেকে 10টা সিটিং এবং দৈনিক 20 থেকে 30 মিনিটে যদি থেরাপি তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ উপকার হয়েছে। এবং আমি বললাম সাইড বাই সাইড অ্যাডভান্স থেরাপি যেগুলো আছে, সব থেকে অ্যাডভান্স থেরাপি পিআরপি থেরাপি, ওজোন থেরাপি, স্টেম সেল থেরাপি, ডেক্সট্রোপোলো থেরাপি, এই থেরাপির পাশে যদি আমি একটা পাশে অ্যাকুপাংচার থেরাপি রাখি তাহলে কিন্তু তার যদি বলি এফেক্টিভনেস মানে ভালো রকমভাবেই কাজ করছে এবং অনেক ক্ষেত্রে সুপিরিয়ার, কারণ এটাতে ব্যথা কমাতে সব থেকে বেশি তাড়াতাড়ি সাহায্য করছে। এবং তার সাথে সাথে যখন ভালো হয়ে যাবে পেশেন্টকে ফিজিওথেরাপিস্ট প্রপার ফিজিও করা, প্রপার ট্রেনিংয়ে যদি চলে যায় তাহলে কিন্তু পেশেন্ট খুব তাড়াতাড়ি এটাতে রিকভারি হয়ে যায়। এই থেরাপিটার বিউটিটাই এটাই, যদি প্রপার হ্যান্ডে প্রপার পয়েন্ট সিলেকশন করে প্রপারলি যদি দেওয়া হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এবং আরও ইম্পর্টেন্ট জিনিস হলো এটা খুব কস্ট এফেক্টিভ, মানে আপনি যে কোনো ধরনের একটা স্টেম সেল থেরাপি বা যা কিছু যদি নিতে চান আপনারা জানবেন এটা খুবই কস্টলি থেরাপি। পিআরপিও একটা প্রসেস করতে হয়, একটা আপনার শরীর থেকে রক্ত টেনে নিয়ে সেটাকে প্রসেস করে তারপর দিতে হয়। এটা ডিপেন্ড করে কোন সেন্টারে বা কীভাবে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে 5,000 থেকে 40,000 টাকা পর্যন্ত একটা সিটিংয়ে খরচ হতে পারে। স্টেম সেলের ক্ষেত্রেও সেম প্রযোজ্য, সেটা 1 লাখ 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে একটা সিটিংয়ে। সেক্ষেত্রে অ্যাকুপাংচার কিন্তু খুবই চিপ, খুবই এফেক্টিভ, খুব সেফ। স্পোর্টস ইনজুরিতে অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ ট্রাই অ্যাকুপাংচার। ট্রাই মানে যখন আপনি করবেন, যখন তার এফেক্টিভনেস পাবেন তখন নিশ্চয়ই আপনি তার সেটা প্রোপাগেট করতে সাহায্য করবে। থ্যাংক ইউ। Second opinion, when all doors are closed.